আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। সারা দেশে হামের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় এবং এর ফলে শিশু মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি বাংলাদেশের বর্তমান হাম পরিস্থিতিকে জাতীয়ভাবে উচ্চ ঝুঁকিপূর্ণ বলে মূল্যায়ন করেছে। দেশের 64টি জেলার মধ্যে ইতিমধ্যে 58টি জেলাতেই এই অত্যন্ত সংক্রামক ভাইরাসটি ছড়িয়ে পড়েছে বলে বৃহস্পতিবার প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছে। এই পরিস্থিতির জন্য মূলত টিকাদানের ঘাটতি এবং রোগ প্রতিরোধ সক্ষমতায় বড় ধরনের ফাটলকে দায়ী করছে সংস্থাটি। চলতি বছরের শুরু থেকেই বাংলাদেশে হাম রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়তে শুরু করে। এদিকে গত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে 7 শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে হামে আক্রান্ত হয়ে 3 শিশু এবং হামের উপসর্গ নিয়ে 4 শিশু মারা গেছে। এ নিয়ে গত 15 মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট 42টি শিশুর মৃত্যু হয়েছে, আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 198 শিশুর। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ সময় হামে আক্রান্ত হয়েছে 172 শিশু, আর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 860 শিশু। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত 24 ঘন্টায় হামে ও হামের উপসর্গ নিয়ে 6 শিশুর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। হামের উপসর্গ নিয়ে বাকি 1 শিশুর মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। পটুয়াখালীতে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। গত 24 ঘন্টায় আরও 55 জন ডায়রিয়ার রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত রোগটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 4764 জনে। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার দিলরুবা ইয়াসমিন লিজা জানিয়েছেন, হাসপাতালে 52 জন ডায়রিয়া রোগী ভর্তি আছে, যার মধ্যে 42 জনই শিশু। হামের সঙ্গে ডায়রিয়ার প্রাদুর্ভাবে দিশেহারা হয়ে পড়ছে রোগী, স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষ। বাসায় ছিল 4 দিন, এখানে নিয়েছি, তারপর রাত্রে 1টা বাজে নিয়ে আসার পরে ডাক্তার যে প্রেসক্রিপশন করে দিয়েছে ওটা নিয়ে আসছে। পরে তারা অনেক চেষ্টা করছে ভেন পাওয়ার জন্য বা ইঞ্জেকশন দেওয়ার জন্য, কিন্তু ছোট দেখে আর ভেন চিকেন দেখে পাচ্ছে না। দাম বাড়ানোর পরেও কাটছে না জ্বালানি তেলের সংকট। দেশের বিভিন্ন জায়গার বেশ কিছু ফিলিং স্টেশন কয়েক ঘন্টার জন্য খোলা হলেও তাতে দেখা গেছে দীর্ঘ লাইন। মোটরসাইকেল ও পরিবহন মালিকদের দাবি, স্টেশনগুলো একযোগে তেল বিক্রি করলে এমন পরিস্থিতি থাকতো না। তবে স্টেশন কর্তৃপক্ষরা জানান, পরিচয় গোপন করে দিনে 2 থেকে 3 বার তেল নিচ্ছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। ডিজেলের সরকারি মূল্য 115 টাকা হলেও কোথাও কোথাও তা বিক্রি হচ্ছে 150 টাকা থেকে 180 টাকায়। পেট্রোল বিক্রি হচ্ছে 135 টাকা ও অকটেন বিক্রি হচ্ছে 140 টাকায়। এমন বাস্তবতায় জ্বালানি তেলের তীব্র সংকটে হবিগঞ্জে ব্যাঘাত ঘটছে কৃষিকাজে। ডিজেল সংকটের কারণে চলছে না হারভেস্টার মেশিন, কাটা যাচ্ছে না পাকা ধান। সব কাজ কাম ফেলে রেখে আসতে হয় তেল নেওয়ার জন্য ভাই, খুবই কষ্টে ভাই দিন পার করতেছি। 4টার সময় কইছে মিরপুর আছে গাড়ি, আর এখন তো আছে, এখন বাজে 5:30। পটুয়াখালীতে জ্বালানি তেল সংকটে কমে আসছে যন্ত্রের বেচা কেনাও, যার প্রভাব পড়েছে কৃষিক্ষেত্রে। পাম্প ও শ্যালো ইঞ্জিন চালাতে না পেরে খেতে সেচ দিতে পারছেন না কৃষকেরা। আগের থেকে একটু স্বাভাবিক হয়েছে, বর্তমানে তৈলের দাম বাড়ার পর যে যারা অবৈধভাবে মজুত করে রাখছে ওই মজুত বর্তমানে কেউ করে না। জ্বালানি তেলের সংকট কাটছে না ভোলাতে। তেল সংগ্রহে দীর্ঘ লাইনের কারণে বন্ধ হচ্ছে কলেজে প্রবেশের পথ। পরিচয় গোপন করে কিছু চালক দিনে 2 থেকে 3 বার তেল নিচ্ছেন, আবার কেউ প্রয়োজন না থাকলেও তেল সংগ্রহ করছেন, এমন অভিযোগ উঠেছে ঝিনাইদহে। দেখা যাচ্ছে না। ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সংগ্রহ করে অনেকেই মজুত করছেন বাড়িতে। অভিযোগ উঠেছে নীলফামারীতে। এমন পরিস্থিতির জন্য প্রশাসনের অবহেলাকে দায়ী করছেন তেল নিতে আসা গ্রাহকেরা। তেল নিচ্ছে, নেওয়ার পর আবার সাইডে যা ট্যাঙ্কি খালি করতেছে। যেটা পাচ্ছি যেটা চলার দরকার ছিল 2 থেকে 3 দিন, সেটা আমি 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। সরকারি মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি করার অপরাধে মেহেরপুরে 2 তেলের ডিলার প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। লামিয়া তানজিন মাহমুদ, RTV।
দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁওয়ে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানকে ঢেউটিন, চেক ও বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তেল নিয়ে কালোবাজারি প্রতিরোধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এই সমস্যাটা তেল কমের জন্য নয়, সরবরাহ কমের জন্য নয়, এই সব সমস্যাটা কিছুটা হচ্ছে তৈরি করা। দুঃখজনকভাবে কিছু মানুষ এখানে একটা অনৈতিক ব্যবসা শুরু করেছে, যে ব্যবসাটা আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকর হয়ে যাচ্ছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বাজারে। বেড়েছে সয়াবিন তেল, আটা, ময়দা, লবণ ও পোলাও চাল সহ নিত্যপণ্যের দাম। মুরগির দাম সামান্য কমলেও বেড়েছে ডিমের দর। এখনো 50 টাকার ওপরে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। জ্বালানি তেলের সংকট ও দাম বাড়ানোর প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। পরিবহন ব্যয় বৃদ্ধি ও সরবরাহ ঘাটতির অজুহাতে দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। বাজারে সয়াবিন তেল নির্ধারিত মূল্যের চেয়ে 5 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। এছাড়া খোলা আটা কেজিতে 10 টাকা, লবণ 2 টাকা ও চিনিতে 5 টাকা বেড়েছে। বাধ্যতামূলকভাবে গায়ে দামে তেল কিনতেছি এখন, তাও আমাদের চাহিদা মতো পাইতেছি না। চাইতেছি 20 কারণ 30 কারণ দিচ্ছে, 5 কারণ 10 কারণ, হ্যাঁ একদিন পর একদিন দিচ্ছে। আরও 2-3 কোম্পানির তেল সরবরাহ বন্ধ। সপ্তাহের ব্যবধানে 10 থেকে 20 টাকা কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম, তবে ডিমের ডজন বেড়েছে 10 টাকা। মাল যদি উৎপাদন বেশি থাকে বাজার নিয়ন্ত্রণে থাকবো, যদি একটু শর্ট থাকে 10-20 টাকা কেজিতে বাড়তি থাকে। মাস শেষে যে বেতনটা যায় তার বাইরে তো আমাদের কোনো ইনকাম নাই। সরকারের উচিত দিন এনে দিন খেতে পারে, যাতে তাদের সমস্যা না হয়, সেদিকে সরকারের নজর দেয়া। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে চাপে পড়েছে নিম্ন আয়ের মানুষ। তাদের অভিযোগ, নানা অজুহাতে নিত্যপণ্যের বাজার অস্থিরতা তৈরি করছে অসাধু ব্যবসায়ীরা। এখন একটা তেলের দামের উপর ভিত্তি করে দেখা যাচ্ছে যে ব্যবসায়ীরা সবকিছুর দাম বাড়িয়ে দিছে। বাজারে সাধারণ মানুষের কিনে খাওয়ানোর মতন কোনো ইয়া নেই। এই যে 100 টাকা কেজি কচু চুরি লইছে। বিগত মাসের তুলনায় এই মাসে জিনিসপত্রের দাম অনেক বেশি। সংকটকালীন সময়ে নিত্য প্রয়োজনীয় বাজার স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার তদারকির আহ্বান জানিয়েছেন ভোক্তারা। আব্দুর রহিম, RTV, ঢাকা। জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে এর তেমন কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আর দেশকে অস্থিতিশীল করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের বিভিন্ন প্রান্তের জনসভায় তারা কথা বলেন সমসাময়িক নানা বিষয় নিয়ে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন লিওন আজাদ। জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে এর তেমন কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে সিলেটের সদর উপজেলার মাসুকগঞ্জ বাজারে বাসিয়া খাল পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। এই 15% বৃদ্ধির কারণে একটি বাস যদি 200 কিলোমিটার বা একটা ট্রাক 200 কিলোমিটার পণ্য পরিবহন করে যায়, তার অভিঘাত 30 পয়সার বেশি আসে না কেজি প্রতি। তো সেই জন্য বাস্তবে এইটুক বৃদ্ধি সত্যিকার মূল্যস্ফীতিতে কোনো উপাদান যোগ করবে না। সংকট মোকাবেলায় সরকার বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহ করছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দিরে উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। বাংলাদেশে স্থিতিশীলতা যদি না থাকে, সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। যারা স্থিতিশীলতা নষ্ট করবে তারা যেই হোক, এখানে আইনের চোখে কাউকে ছাড় দেওয়া হবে। এদিকে লক্ষ্মীপুর সদর উপজেলার একটি অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী বলেন, দলের পক্ষে যারা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তাদের অবশ্যই জনবান্ধব হতে হবে। তাহলে দলের পক্ষে যিনি চেয়ারম্যান নির্বাচন করতে চান সেই ব্যক্তিটা যেন জনবান্ধব হয়, জনগণের সঙ্গে সম্পর্কিত হয়। এছাড়া দেশে বিচার বিভাগ সাংবিধানিকভাবে স্বাধীন হলেও সুপ্রিম কোর্ট তার নিজস্ব সক্রিয়তা ধরে রাখতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। যশোর জেলা আইনজীবী সমিতি ভবনে আয়োজিত আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সংবিধান বলছে বিচার কার্য পরিচালনায় বিচারকরা স্বাধীন থাকবেন। বাংলাদেশের সুপ্রিম কোর্ট সেই অর্থে কার্য পরিচালনায় স্বাধীন,
এবং তাদের চাকরি থেকে শুরু করে সবকিছু সরকারের থেকে ভিন্ন। অন্যদিকে দীর্ঘদিনের বসতবাড়ি থেকে ভূমিহীনদের উচ্ছেদের চেষ্টাকে অন্যায় ও চক্রান্তমূলক বলে আখ্যায়িত করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। রাজশাহী নগরীর আবাসিক এলাকায় দখল ও উচ্ছেদ সংক্রান্ত বিরোধ বিষয়ক ৩ দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ভূমিদস্যুর সঙ্গে কোনো প্রধানমন্ত্রী নির্বাচনে দেয়া প্রতিশ্রুতি 2 মাসের মধ্যেই পূরণ করার কাজ শুরু করে দিয়েছেন বলে জানান হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। গুসাইরহাট উপজেলার কুদালপুর লঞ্চ ঘাট এলাকার খাল খনন কাজের উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন। খাল খনন কর্মসূচি সফল হলে কৃষক কাজের পানি পাবে, এতে দেশের ফসল উৎপাদন বাড়বে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী। দুপুরে ফরিদপুরের বোয়ালমারীতে খাল খনন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। লিওন আজাদ, RTV। জুলাইয়ের সঙ্গে বেইমানি করলে ছাড় নয়, এমনটা জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত এই গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, জুলাই বিপ্লবের শহীদদের রক্ত এবং জনমানুষের আকাঙ্ক্ষার সঙ্গে যারা বেইমানি করবে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এই রায় যদি না মানেন, মহান আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলনে আমরা কোনো ধরনের বিশ্রাম নেব না। আন্দোলন চলবে সংসদে, আন্দোলন চলবে রাজপথে। ইরান ইসরায়েল যুদ্ধ বর্তমান সরকারের জন্য সবচেয়ে বড় সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, এই যুদ্ধের কারণে সরকারের বহু উন্নয়ন পরিকল্পনা বাধাগ্রস্ত হচ্ছে। বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আগামী 1 মে রাজধানীতে বড় ধরনের সমাবেশ করার পরিকল্পনার কথাও জানান নজরুল ইসলাম খান। তিনি জানান, মে দিবসের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেশে কয়েক লাখ নেতাকর্মীর উপস্থিতি হবে বলেও জানান তিনি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। এই সরকার ক্ষমতা আসার পরে এই যে ইরান ইসরায়েল আমেরিকার যে যুদ্ধটা, এটা তো স্বাভাবিক ছিল না, এটা তো প্রত্যাশিত ছিল না আর কি। কিন্তু এই সরকারের জন্য সবচেয়ে বড় সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে এটা, যেটার ব্যাপারে সরকারের কোনো হাত ছিল না। আমাদের বহু উন্নয়ন প্রচেষ্টা কিছুটা হলো বিঘ্নিত করেছে, বাধাগ্রস্ত করেছে। এই সমাবেশটি যাতে বর্ণাঢ্য এবং সব দিক থেকে সাফল্যমণ্ডিত করা যায় তার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। ইতিমধ্যে গতকাল থেকে শুরু হয়েছে বিভিন্ন প্রস্তুতি সভা। নতুন বা পুরাতন স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও ঐক্যবদ্ধ হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন, নির্বাচিত সরকার আসার পর গণভোটকে অস্বীকার করেছে। যে সংস্কারের মাধ্যমে বৈষম্য দূর করার কথা ছিল সেসব সংস্কার বাতিল করা হচ্ছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিয়েছেন যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, সামাজিক আন্দোলন কর্মী মহিউদ্দিন রনি এবং শেরেবাংলা AK ফজলুল হকের নাতনি ফেরসাবিন হক ইকবাল। আবারও ব্যাংক লুটেরারা নানাভাবে ব্যাংক লুটেরাদের জন্য সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে। নানাভাবে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে আবারও পেশি শক্তির রাজনীতি, ক্ষমতার যে রাজনীতির দাপট সেটি আবার নতুন করে তৈরি হচ্ছে। ফলে ফ্যাসিবাদ বা নতুন কোনো স্বৈরতন্ত্র বা পুরনো স্বৈরতন্ত্রকে টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে। দুর্নীতির টুটি চেপে ধরার কথা যে প্রতিষ্ঠানের, সেই প্রতিষ্ঠানই এখন লাগাম ছাড়া। রাজনৈতিক পট পরিবর্তনে এখন অভিভাবকহীন দুর্নীতি দমন কমিশন। নেতৃত্ব শূন্যতায় থমকে আছে দুর্নীতির লড়াই, বন্ধ মামলা। গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানের কমিশনই যদি না থাকে তাহলে লাভটা আসলে কার? বিশেষজ্ঞরা বলছে, স্থবির দুদকের সুযোগ নিচ্ছে চিহ্নিত দুর্নীতিবাজরা। শাকিলা করিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গেল
মাসের ৩ তারিখ হঠাৎই পদত্যাগ করে বসে পুরো দুদক কমিশন। আইন অনুযায়ী ৩০ দিনের মধ্যে কমিশন গঠন করার কথা থাকলেও নতুন কমিশন না হওয়ায় কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। কার্যক্ষমতা কমে যাওয়ায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঝুলে থাকার পাশাপাশি শূন্যতার সুযোগ নিচ্ছে দুর্নীতিবাজ চক্র। তদন্ত থমকে সিদ্ধান্ত ঝুলে আর তাতেই বাড়ছে দায় মুক্তির সংস্কৃতি। সরকারের যে কথা ছিল যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বা দুর্নীতি বিরোধী পদক্ষেপকে জোরদার করা হবে, সেইটার সাথে তাদের এই কার্যক্রমটা মিলছে না। একে হলো পদত্যাগ করানো, সেই কমিশন যে খুব একটা যে খারাপ করছিলেন তাও নয়, তারা এই যে সময়টায় ছিলেন সেই সময়টার ভেতরে তারা পারসেপশন যাদের বিরুদ্ধে আছে দুর্নীতিবাজ সেই রকম মানুষদের এবং বড় বড়গুলোই তারা ধরেছিলেন। এখন প্রশ্ন, কমিশন গঠনে বিলম্ব কেন? এটি কেবল প্রক্রিয়াগত জটিলতা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো বিবেচনা? যারা দুর্নীতিবাজ তারা দেদারসে দুর্নীতি করতে পারছে এবং দুর্নীতির যে সমস্ত প্রমাণ আলামত ইত্যাদি সেইগুলোকে তারা আড়াল করতে পারছে, নষ্ট করতে পারছে, সেইগুলো করতে পারছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তো এইটা দুর্নীতি দমনের ক্ষেত্রে বাজে একটা ব্যাড ইফেক্ট এটি পড়ছে। কমিশন গঠনে বিলম্ব শুধু প্রশাসনিক সমস্যা নয়, এটি সরকারের ভাবমূর্তির সাথেও জড়িত বলে মত বিশেষজ্ঞদের। ইনু সরকারের বদনাম দিয়ে কোনো লাভ হবে না, তারা চলে গেছে তো। সুতরাং নতুন সরকারের উচিত নিজে তাদের আস্থাটা অর্জন করার মানেই হচ্ছে যে চলমান ছিল যেগুলি ইনস্টিটিউশনস ওইগুলিকে চালিত রাখা, এবং না করলে তার কনসিকুয়েন্সটা বদনামটা হবে এই সরকারের। বিশেষজ্ঞরা মনে করছেন দ্রুত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ কমিশন গঠনই হতে পারে এই সংকট কাটানোর একমাত্র উপায়। তোমার এবং তোমার বিরোধীদের মধ্যে অনেক লোক আছে নিউট্রাল, তার একটা তৃতীয় মত থাকতে পারে, তারকে এই মতটাকে সম্মান করা এবং সেই সমস্ত লোকই নিয়ে আসা যারা নিউট্রাল মতবাদী, দল নিরপেক্ষ লোক। দলখানা লোকেরাই হাসিনাকে ডুবাইছে। যত বিলম্ব ততই দুর্বল হয় প্রতিষ্ঠান আর শক্ত হয় দুর্নীতির শেকড়। দুদককে কার্যকর রাখতে হলে দ্রুত কমিশন গঠন এখন সময়ের দাবি। দুর্নীতির বিরুদ্ধে লড়াই কাগজে নয়, বাস্তবে দেখতে চায় মানুষ। আর সেই লড়াইয়ের প্রথম শর্ত একটি শক্ত, স্বাধীন এবং নির্ভরযোগ্য দুদক কমিশন। শাকিলা করিম, RTV, ঢাকা। যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুনরায় চালু হয়েছে। শুক্রবার রাত 8:07 125 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন 1 নম্বর ইউনিটটি আবারও সচল হয়। এর আগে বুধবার দিবাগত রাত 10টার ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, বুধবার কয়লার সাথে পাথর আসায় তাপবিদ্যুৎ কেন্দ্রের কোল মিল নষ্ট হয়ে উৎপাদন বন্ধ হয়ে যায়। নষ্ট হওয়া আরও একটি ইউনিট মেরামত শেষে মে মাসের মধ্যে চালু করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে কাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। রাজশাহীর শহীদ AHM কামরুজ্জামানের স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 9:30টায়। 3 ম্যাচের সিরিজের প্রথমটিতে দাপুটে জয়ে এগিয়ে যায় টাইগ্রেসরা, তবে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। সিরিজটি 1-1 সমতায় থাকায় এই ম্যাচে জিতে সিরিজ নিজেদের করে নিতে চাইবে দুই দল। চামারি আতাপাত্তুর নেতৃত্বে শ্রীলঙ্কা অভিজ্ঞতায় কিছুটা এগিয়ে থাকলেও রাজশাহীর উইকেটে তাদের কঠিন পরীক্ষা দিতে হবে স্বাগতিকদের বিপক্ষে। এদিকে ঘরের মাটিতে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া করতে চান না জ্যোতি শারমিনরা। হকির আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম জয় পেল বাংলাদেশ নারী দল। এশিয়ান গেমসের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে 5-5 গোলে ড্র করার পর উজবেকিস্তানকে 3-2 গোলে হারিয়েছে মেয়েরা। জাকার্তায় ম্যাচ শুরুর 11 মিনিটে পেনাল্টি কর্নার থেকে দলকে এগিয়ে নেন সারিকা সাফার। তবে 1 মিনিট পরই সমতায় ফেরে উজবেকিস্তান। এরপর দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশের হয়ে 2টি গোল করেন আইরিন আক্তার ও কনা আক্তার। শেষ কোয়ার্টারে একটি গোল শোধ করে বাংলাদেশকে চাপে ফেললেও সমতায় ফিরতে পারেনি উজবেকিস্তান। 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে বাংলাদেশ। 8 দলের এই টুর্নামেন্টে শীর্ষ 4 দল চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে খেলার টিকিট পাবে। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।